জামাতের, 2000 লোক হবে আওয়ামী লীগের, এবং 400 তো অন্য দলের হবে বাকিরা। এদের বয়স হবে 25 থেকে 30 বছরের। তখন তহিদ জিজ্ঞেস করলো কেন এদেরকে তোমার হত্যা করতে হবে? স্যার এরাই হচ্ছে মেইন গ্যাঞ্জাম সৃষ্টিকারী, এদেরকে শেষ করে দিলে শেখ হাসিনাকে আগামী 50 বছর মধ্যে এই দেশে কেউ কিছু করতে পারবে না। তখন জিয়াকে তহিদ জিজ্ঞেস করলো তুমি এদেরকে কি করবা? স্যার এদেরকে আমরা লিস্ট করে সবাইকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করবো। তখন তহিদ বললো যে তুমি 10,000 লোকের মধ্যে 2,000 আওয়ামী লীগের লোক মেরে ফেলবে, এটা কেমন কথা? তখন জিয়া বল, এবং তাও নিজ দলের লোককে কেউ মারে, এটা কেমন পলিটিক্স? তখন জিয়া তহিদকে বললো যে স্যার পিএম চাচ্ছেন, মানে তার কথা হচ্ছে যে পিএম যে যা বোঝেন ওইটাই সঠিক, আমার এখানে বোঝার কিছু নাই। পিএম চাচ্ছেন নিজ দলের কিছু ডিসগ্রান্টাল সন্ত্রাসী আছে যাদেরকে তিনি শেষ করে দিতে চান, এবং অনেক লোক 2,000-এর মতো লোক আছে যারা বিএনপি জামাত থেকে আওয়ামী লীগ আসছে, তাদেরকে আমরা শেষ করে দেবো। চিন্তা করেন তার পরিকল্পনা কি। তখন তহিদ তাকে জিজ্ঞাসা তুমি এত লোক কিভাবে মারবে, কে মারবে, কাদেরকে তুমি মারাবে? তখন জিয়া উত্তর দিল স্যার এদেরকে প্রধানমন্ত্রী অনুমতি দিয়েছেন, এখন পুরো দায়িত্বটা আমার, এদের সবাইকে আমি র্যাব দিয়ে মারবো, র্যাবের অপারেশন চালাতে পারবো, এবং পিএম স্যার আর কাউকে আমার জবাবদিহি করতে হবে না। তখন তহিদ তাকে বলল যে জিয়া আমরা সবাই পাপী, তবে তোমার পাপ অন্যদের তুলনায় অনেক বেশি। কমান্ডো ট্রেনিং এবং ব্যাটালিয়নে তুমি কমান্ডোদের যে পরিমাণ অত্যাচার করেছো, দেখো তাদের বদদোয়া কিন্তু তোমার গায়ে লেগে আছে। তোমার নিশ্চয়ই মনে আছে সিএমএইচ হেড অফ গাইনি তোমার ওয়াইফের সামনে, স্ত্রীর সামনে কি বলেছিল? তখন তহিদ উল্লেখ করলেন যে তোমার কি মনে আছে যে আমি গাইনি বিভাগের প্রধান তাকে বলেছিলাম যে ম্যাডাম সন্তান হওয়া একমাত্র আল্লাহর ইচ্ছা, আপনার চেষ্টায় বহু লোকের সন্তান হয়েছে, কিন্তু আমার অফিসার জিয়ার আর ওর বউয়ের তো আপনি এখনো কোনো কিছু করতে পারলেন না। তখন ওই গাইনি ডাক্তার বললেন যে আমিও বড়ই অবাক যে সব রকম টেস্ট করলাম, জিয়া এবং ওর বউর কোনো সমস্যা নাই, কিন্তু তাও সন্তান হয় না। এই কথাটুকু টেনে আমি জিয়াকে মনে করে দিতে চাইলাম, এটা কর্নেল তহিদের বক্তব্য, যে এই কথাটুকু বলে আমি জিয়াউল আহসানকে মনে করে দিতে চাইলাম যে দেখো এত বছর হয়ে গেল তোমাদের দুজনের কোনো সমস্যা নেই, তার একটা বাচ্চা সন্তান মা বাবা হতে পারছো না, এ তো তোমার শিক্ষা অর্জন করা উচিত যে কত মানুষের অভিশাপ তোমার প্রতি আছে। তারপরেও জিয়ার সেই কথায় কর্নেল তহিদের সেই কথাটা পরে তার অন্তরে ভয় জাগলো না। এখানে একটা কথা বলে রাখি আপনার জানার জন্য, জিয়াউল আহসান দীর্ঘদিন কমান্ডো ব্যাটালিয়ন চাকরি করতেন। কমান্ডো আমাদের সকল আর্মি অফিসারদেরকে কিন্তু কমান্ডো কোর্স করতে হয়, বাট কমান্ডো কোর্স দুই ধরনের, একটা হচ্ছে বেসিক কমান্ডো, আরেকটা হচ্ছে অ্যাডভান্স কমান্ডো। যেমন আমি বেসিক কমান্ডো কোর্সেও গিয়েছিলাম, অ্যাডভান্স কমান্ডোতে গিয়েছিলাম। আমি যখন অ্যাডভান্স কমান্ডো কোর্সে যাই, এটা অনেক বেশি টাফ। তখন মনে আছে এই জিয়াউল আহসান কতটা বিকৃত একটা ঘটনা বলি। আমরা যখন এই ট্রেনিং এর মধ্যে আমাদের কাউকে তার হয়তো মনে হলো যে একে একটু মন চাইছে আমি একটু পানিশমেন্ট দেবো, একটু রগড়া দেবো, তখন সে করতো কি, আমাদের যে কমান্ডো ব্যাটালিয়নের একটা জায়গা ছিল ভোল্টেজ পয়েন্ট, মানে যেখানে বড় বড় ওই যে জোক, আপনার এটা চীনা জোক না, একটা জোক আছে কাশি জোক বলি আমরা, অনেক বড়, হ্যাঁ ঠিক এরকম সাইজের। এই জোকের একটা ছোট্ট একটা পুকুরের মতো ছিল, আমার পরিষ্কার মনে আছে। তো আমি একদিন দৌড়ে আসলাম, দৌড়ে এসে হাঁপাচ্ছিলাম, একটা টাইগার টেস্ট নামে একটা ইভেন্ট আছে, ওইটা দৌড়ানোর পরে খুব কষ্ট হয়, পিঠে প্রায় 25-30 পাউন্ড ওয়েট নিয়ে দৌড়তে হয়। তো তখন যখন খুব ক্লান্ত হাঁপাচ্ছিলাম, ওইটা দেখে যে আস্তে করে ডাক দিয়ে ওই জোকের ওই ভোল্টেজ পয়েন্টে নামাই দিল, এবং অনেকক্ষণ সে আমাকে জোর করে ওখানে বসা রাখলো। আমি তো কমান্ড করা যায় না, সেখানে বসে রইলাম। ওঠার পরে দেখলাম পুরো শরীর ভর্তি জোক, এবং তারপরে প্রায় সময় সেই কাজটা করতো, আমি না, এটা সবার সাথে করতো। হ্যাঁ, এই ভোল্টেজ পয়েন্টে, এবং জিয়ার একটাই কাজ ছিল, সেই ভোল্টেজ পয়েন্টের পাশে দাঁড়ায় থাকতো। আমরা যারা এই অ্যাডভান্স কমান্ডো কোর্স বা বেসিক কমান্ডো কোর্স করতাম, ওই অফিসারদেরকে সে ধরে এনে ওখানে বসাই দিত। এটা একটা টর্চার, মানসিক টর্চার ছাড়া কিছু না। সো এই হচ্ছে জিয়ার বৈশিষ্ট্য। তো এই জন্য একটা কথা দিচ্ছে, তুমি কমান্ডো ব্যাটালিয়ন অনেক নির্যাতন করছো, আবার এখন তুমি র্যাবে এসে করতেছো। কমান্ডো ব্যাটালিয়ন আরো ঘটনা বলি। কমান্ডো ব্যাটালিয়ন একবার কোন একটা টাইগার টেস্ট বা কোন একটা ইভেন্টে কর্পোরাল শরীফ নামে একজন, সে যাচ্ছিল, তার ওখানে একটা টাইম থাকে, নির্দিষ্ট সময়ের মধ্যে এই জায়গাটা ক্রস করতে হয়। তো শরীফ ওই কোন একটা কিছু দূর যাওয়ার পরে একটু ক্লান্ত ছিল, হাঁপাচ্ছিল, তাকে সে লাচ্ছি দিয়ে নিচে ফেলে দিল। ওইখানে শরীফ অসুস্থ হইলো, সুবেদার সাহেব ওই জায়গা থেকে তহিদ স্যারকে ফোন দিল, সে তখন ব্যাটালিয়ন ছিল যে স্যার এই ঘটনা, জিয়া স্যার তো অমুককে লাথি দিছে এবং সেখানে পড়ে গেছে, তাকে হসপিটালে সিএমএইচে ভর্তি করা হয়েছে। এরকম অনেক ঘটনা আছে। একটা সৈনিকের 10-12 জন সৈনিক ছিল, তাদেরকে প্যারাজাম দিবে, তখন তাদের জিজ্ঞেস করছে কার কাছে বুটলেস আছে। একজন সৈনিক ছিল, তার কাছে বুটলেস ছিল না। সে বাকি 10 জনকে বললো তোমরা বুটলেস গুলো খুলে একটার সাথে একটা বুটলেস বেঁধে, তারপরে এই জিয়াউল আহসান ওই সৈনিকের গলায় ওই বুটলেস পেঁচিয়ে এদিক থেকে এক প্রান্ত এক গ্রুপকে ধরতে পড়ছে, আরেক গ্রুপকে এদিকে ধরে, তারপর এমন ভাবে টান দিয়েছে ওই সৈনিকটা ওখানে ফেন্ট হয়ে পড়ে গেছে। এরকম অনেক অবর্ণনীয় টর্চার এই জিয়াউল আহসান কমান্ডো ব্যাটালিয়ন থাকতে করতো, কারণ সে মিলিটারি এডুকেশন, মিলিটারি প্রশিক্ষণ, কোনো কিছু স্ট্র্যাটেজি কিছুই জানতো না, তার কাজ ছিল পাগলামি। তো সেই জিয়াউল আহসানকে যখন এই তহিদ মনে করে দিলেন যে তুমি দেখো, তুমি এতদিন হলো তুমি একটা সন্তানের বাবা হতে পারোনি, এই অভিশাপ আর তুমি কত নিবে, তখন জিয়াকে তিনি আরো বললেন যে দেখো জিয়া, তোমরা জানো আমি তোমাদেরকে ইতিপূর্বে বলছি যে আর্মি স্টাফ কলেজের পর আমি আল্লাহর কালাম, তাওরাত, ইনজিল, হিব্রু শাস্ত্র, বৌদ্ধ শাস্ত্র, অন্যান্য বিভিন্ন ধর্মগ্রন্থে পড়াশোনা করেছি, এবং আল্লাহর কালামের অর্থ ব্যাখ্যার উপর আমার সামান্য জ্ঞান আছে। সেখান থেকে আমি তোমাকে সাবধান করছি জিয়া, মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, তাকে অন্যায়ভাবে হত্যা করো না, এসব বাদ দিয়ে দাও জিয়া, তুমি ভালো হয়ে যাও। তখন
জিয়া তার সেই কথাটাকে সে গুরুত্ব দেয়নি, এবং জিয়া ভালো হওয়ার কি সে তখন হেসে উড়িয়ে দিত। তো এরপরে এই জিয়াউল আহসান এক পর্যায়ে সে যখন ওই হেফাজতের ঘটনা চলে আসলো 2013 সালের 5ই মে, সেই সময় জিয়া হঠাৎ করে কর্নেল তৌহিদকে একদিন ফোন দিলেন, স্যার দোয়া করবেন, এই জাস্ট হেফাজতের অপারেশন প্ল্যান পিএম কে জানিয়েছি, উনি ওকে করেছেন। জিয়া খুব গর্বের সাথে কর্নেল তৌহিদ স্যারকে বলছেন যে স্যার এই মাত্র হেফাজতের অপারেশন প্ল্যান, হেফাজতের উপর একটা অপারেশন করবো, সেই অপারেশন প্ল্যানটা আমি প্রাইম মিনিস্টারের কাছ থেকে অনুমতি নিয়েছি। সে এখানে যে রেড করেছিল এটা পুরো কমান্ডো স্পট রেড বা হাইড আউট রেড বলি আমরা। এই ধরনের রেড সাধারণত মিলিটারি অপারেশনে বা কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে বা যুদ্ধকালীন পরিস্থিতিতে করা হয়। জিয়া সেরকম একটা রেড প্ল্যান করেছিল এই হেফাজতের জন্য, এবং সেটা সে খুব গর্বের সাথে এই কর্নেল তৌহিদকে বলছিল যে স্যার আমি প্রধানমন্ত্রীকে বলে আসছি এবং আমি এটার অনুমতি পেয়েছি যে আমি কমান্ডো স্পট রেড বা হাইড আউট রেডের একটা অবিকল অপারেশন করবো, যাতে এবং তখন কর্নেল তৌহিদ তাকে জিজ্ঞেস করলো জিয়াকে যে তুমি যে মানে তুমি এখানে যে অপারেশনটা করবা এটা তোমার রুট ব্লক বা ফায়ারিং এবং কোন কোন রুট এসকেপের জন্য পালানোর রাস্তা রেখেছো, এটা কি তোমার আছে? মানে নিয়মটা হচ্ছে কি যে যখন এরকম অপারেশন করা হয় যে কোথা দিয়ে তারা পালিয়ে যাবে, কোথা দিয়ে তুমি ব্লক করবে এই বিষয় এবং কোথা থেকে তুমি ফায়ার করবে, এই জিনিসগুলো কি পরিকল্পনা করা হয়েছে? জিয়া তখন বললো যে স্যার অপারেশন প্ল্যান 100% আমি করেছি। তার মানে কি এখানে একটা জিনিস প্রমাণ হইলো যে হেফাজতের সময় যে যা কিছু হয়েছে মাস্টার প্ল্যানারকে জিয়াউল হাসান, যত ক্ষয়ক্ষতি হয়েছে সব জিয়াউল হাসান। তখন সে বলে স্যার সবকিছু 100% প্রুফ, আমি এটা অপারেশন প্ল্যান করেছি এবং র্যাব পুলিশ তাদেরকে তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছি এবং পিএম এর কাছ থেকে আমি সবকিছু কনফার্মেশন নিয়েছি। তখন তৌহিদ স্যার তখন তাকে বললো যে দেখো তুমি যে এই জিনিসটা করছো, প্রাইম মিনিস্টার তো আর ইউনিফর্ম পারসন না, আর উনি ইউনিফর্ম পরেন না, কমান্ডো ট্রেনিং ওনার নেই, কোয়ালিফাইড না, কমান্ডো অপারেশনের ফায়ার কন্ট্রোল তুমি কিভাবে করবা? যখন তুমি এরকম আদেশ দিয়ে দেবো, ওপেন ফায়ারের আদেশ দিবে তখন কিন্তু ফায়ার কন্ট্রোল করা সহজ না। যেমন আমি হুট করে বলি ফায়ার অর্ডার দিয়ে দিলাম, পুলিশ থাকবে, র্যাব থাকবে, আর্মি থাকবে, আনসার থাকবে, তখন কিন্তু অনেক কিছু কন্ট্রোল করা যায় না। ফায়ার আদেশ দেওয়ার পরে কিন্তু এটাকে কন্ট্রোল করা অনেক ডিফিকাল্ট, যেটা জিয়ার এই জ্ঞানটা ছিল না। যে কারণে কর্নেল তৌহিদ তাকে বলেছিল যে এই ফায়ার কন্ট্রোলটা তুমি কিভাবে করবা? তখন জিয়া বলছে স্যার আমি এটা কোনো ব্যাপারই না, আমি নিজের কন্ট্রোল করতে পারবো। তখন তৌহিদ স্যার বললো দেখো এখানে অনেক বাচ্চা পোলাপান আছে যারা হাফেজ, এই বাচ্চাগুলোকে তুমি মেরো না এবং এদের প্রতি যাতে গুলি না যায় এটা তুমি কন্ট্রোল করো। তখন জিয়া বললো হ্যাঁ স্যার আমি সেটা মানে সে তাকে কোন রকম জাস্ট সান্ত্বনার মতো কিছু একটা কথা দিয়ে সে বিদায় নিল, ফোনটা রেখে দিল। এবং কি হলো দেখেন, পরে যখন এই জিয়া যখন এই অপারেশন প্ল্যান সবকিছু কমপ্লিট, হঠাৎ করে কর্নেল তৌহিদের কাছে ওই জিয়ার সাথে যে কমান্ডোরা ছিল, ওই কমান্ডোদের মধ্যে কিছু কমান্ডো কর্নেল তৌহিদের বিশ্বাস্ত ছিল। তাদের মধ্যে কেউ একজন কর্নেল তৌহিদকে ফোন করে জানাইলো স্যার জিয়া স্যার যে প্ল্যান করছে এই প্ল্যানে প্রচুর লোক মারা যাবে, আপনি একটু জিয়া স্যারকে বুঝান যাতে স্যার এখানে এই জঘন্য বর্বরতা তিনি না করেন। তখন এই কর্নেল তৌহিদ আবার জিয়াকে ফোন দিল, ফোন দেওয়ার পর জিয়া বললো স্যার এতক্ষণ বেনজির স্যারের সাথে আমি ব্যস্ত ছিলাম, যে কারণে আপনার কলটা ধরতে পারিনি, বলেন কি? তখন এই কর্নেল তৌহিদ তাকে বললো যে জিয়া আমার মন চাইলে তোমাকে একটু হুঁশিয়ার করে দেই, শাপলা চত্বরে কিন্তু বহু বাচ্চা আছে কোরআন হাফেজ, ডোন্ট কিল দেম। এবং সে যে কারো বললো আমার মনের সন্দেহ হাসিনা তোমার অপারেশন অর্ডারের বাইরে হয়তো এই গোপালী বেনজিরদেরকে তার গোপন অর্ডার দিয়েছে। কথা খেয়াল করে শুনবেন। তখন কর্নেল তৌহিদ জিয়াকে বললো যে হাসিনা তোমাকে যে আদেশ দিয়েছে এই আদেশের বাইরেও সে গোপনে বেনজির বা পুলিশ তাদেরকে হয়তো এই আদেশ দিয়েছে। আমরা আর্মির লোক বোকা, অনেক কিছু আমরা বুঝি না, আমরা আর্মির লোক হলাম গাধা। পলিটিক্যাল লিডাররা তাদের গোপন কথা পুলিশকে বলে, আর্মিকে বলে না। এটা কর্নেল তৌহিদ জিয়াকে বললেন। একবার ফায়ার শুরু হয়ে গেলে দেখবা তুমি জিয়া আর কিছু কন্ট্রোল করতে পারবে না। পরে যা হবার তাই হলো, অনেক লাশ পড়ে গেল এবং এই অপারেশন শেষে রাত 3টার দিকে বিডিআর বিজিবি হেডকোয়ার্টার পিলখানা থেকে হেডলাইট বন্ধ করে 3টা ট্রাক সেখানে এসেছিল। এটা সত্য ঘটনা। ওই 3 ট্রাক ভর্তি লাশগুলো কোথায় গিয়েছে, কি হয়েছে এখন কেউ জানে না। তো জিয়াউল হাসান সম্পর্কে আজকে এই পর্যন্তই, বাকি পর্বটা আমি কালকে বা আরেকদিন বলবো। সো জিয়াকে নিয়ে ধারাবাহিক আমি যে কথাগুলো বললাম এতক্ষণ, এর মধ্যে কোনো একটা কথা অতিরঞ্জিত না, বানানো না, কল্পনা প্রসূত না। এগুলো জিয়ার নিজের স্বীকারোক্তি, জিয়ারই কমান্ডিং অফিসার সিএসএফ এর প্রধান কর্নেল তৌহিদ তাকে দেয়া।